অন্তর্বর্তী সরকারের এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনায় উপদেষ্টারা অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা। স্বল্প সময়ে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা থামছেই না, আজও বন্ধ 2 শতাধিক পোশাক কারখানা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মালিকরা। এবং মহাখালী থেকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার, চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠক আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে অর্থনীতিকে গতিশীল করতে বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে বাংলাদেশের যাত্রা শুরু করে প্রাথমিক পদক্ষেপ হিসেবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলোর পরিচালনা করার দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই কমিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কে বা কারা, এটি নিয়ে জনমনে রয়েছে নানান জল্পনা কল্পনা। এসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। দেশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। তিনি একজন অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক এর প্রতিষ্ঠাতা সম্পাদক। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফররাজ হোসেন। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সফররাজ হোসেন 2003 থেকে 2007 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুজ্জামান। তিনি বর্তমানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইফতেখারুজ্জামান 2008, 2012 এবং 2015 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদে নির্বাচিত হন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি 2001 সালে সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক। তিনি একজন বাংলাদেশি আইনজীবী, বিশিষ্ট আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং আইন কর্মী। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী 1 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভোগা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার দিবাগত রাত 1:45টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে 1:05 গুলশানে বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে
গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পর গত 21শে আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখনও স্বাভাবিক হচ্ছে না শিল্পাঞ্চল আশুলিয়ার পরিবেশ। বৃহস্পতিবার বন্ধ রয়েছে 2 শতাধিক পোশাক কারখানা উৎপাদন। নতুন করে বন্ধ হওয়া কারখানাগুলোর সামনে সকালে শ্রমিকরা জড়ো হলেও পরে তারা ফিরে যায়। এ ব্যাপারে বন্ধ কারখানা কর্তৃপক্ষ জানান, তাদের শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হয় চালু করা যাচ্ছে না কারখানা। তবে শ্রমিক, পুলিশ ও বিজিএমই আলোচনা চালিয়ে যাচ্ছেন। শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার সরোয়ার আলম জানান, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া 123 কারখানায় ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ। বাকি কারখানাগুলোতে সকাল থেকে প্রবেশ করছে শ্রমিকরা। দর্শক, শিল্পাঞ্চলের সর্বশেষ খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ইকো, আপনি জানেন যে চলমান যে সহিংসতা রয়েছে, এই সহিংসতাকে কেন্দ্র করে কিন্তু সবারই কিন্তু অত্যন্ত একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে প্রতিনিয়ত কিন্তু গার্মেন্টস শিল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকালকের থেকে আজকে কিন্তু যে গার্মেন্টস শিল্প রয়েছে সেই শিল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে গিয়েছে। তা এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি শুধু যে যৌথ বাহিনী এখানে কাজ করতেছে এমনটি নয়, স্থানীয় যে বিএনপি এবং বিএনপি সমর্থিত যারা রয়েছে, নেতাকর্মী যারা রয়েছে, তারা যৌথ বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে এই অস্থির পরিস্থিতিতে কিভাবে স্থিরতা আনা যায় সেই প্রচেষ্টা লগ্নে গিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে রয়েছে সেই জায়গাগুলো বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা কিন্তু উপস্থিত থেকে শ্রমিকদের বিভিন্নভাবে বুঝিয়ে তারপরে কিন্তু তারা চেষ্টা করছে যাতে কোনো রকম সহিংসতা সৃষ্টি না করে। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আজকে যার নেতৃত্বে আমরা দেখেছি যে গতকালকেও আমরা দেখেছি এবং আজকেও দেখেছি যে বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীদের দিয়ে তিনি এই সহিংসতা রোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে ডাক্তার সালাউদ্দিন, সাবেক এমপি ঢাকা 19, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা যে এই যে রোধ করতেছেন কতটুকু সফলতা পেয়েছেন এবং আর কতদিন লাগতে পারে এই সহিংসতা রোধে আপনাদের প্রচেষ্টা যে চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনীর সাথে, একটু যদি বলতেন। আমরা পুরোপুরি সফল হয়েছে কথা বলতে চাই না, কিন্তু আমরা আশাবাদী এবং এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনারা জানেন যে 7-8 দিন আগে যেভাবে গার্মেন্টসে ভাঙচুর হতো, গার্মেন্টসের প্রতিবন্ধকতা হতো, রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির উপর হামলা হতো, সেই কাজগুলো কিন্তু 3-4 দিন হয় নাই। আমরা সেই লক্ষ্যে শ্রমিককে মোটিভেশন করার জন্য গতকাল একটা এখানে সুন্দর সমাবেশ করেছি। এখানে 8-10 হাজার লোক ছিল। বিজিএমএ প্রেসিডেন্ট ছিলেন, হামিম গ্রুপের আজাদ সাহেব ছিলেন, আবদুল্লাহ সাহেব ছিলেন মুসলিম গ্রুপের। এরা কিন্তু শ্রমিককে অনেকক্ষণ ধরে বুঝিয়েছে। আমি আমার বক্তব্য থেকে সেই কথাগুলো বলেছি। আজকে যে ব্যাপারটা আপনারা হয়তো অনেকে জানেন না, ইতিমধ্যে কিন্তু তারা নোটিশ দিয়ে অনেক গার্মেন্টস কিন্তু ছুটি দিয়ে দিচ্ছে মালিক পক্ষ। অতএব যে গার্মেন্টসটা ছুটি দিয়ে দিচ্ছে সেই গার্মেন্টসটা ইচ্ছা করলে সকালবেলায় সে কিন্তু গার্মেন্টসটা খোলা যাবে না। আমি আশা করছি কালকে শুক্রবার এমনি বন্ধ, শনিবার থেকে আস্তে আস্তে কিন্তু গার্মেন্টসগুলো শুরু হবে এবং রোববারের মধ্যে রবি সোমবারের মধ্যে আমি আশাবাদী এ এলাকার সন্তান হিসাবে, নেতা হিসাবে আমরা যে দায়িত্বটা পালন করছি শ্রমিকদের বোঝানোর কাজটা, আমি আশাবাদী যে 80%-90% গার্মেন্টস কিন্তু রবি সোমবারের মধ্যে খুলবে এবং এখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না, শ্রমিকরা উচ্ছৃঙ্খল হবে না। কারণ তারা যদি কাজ করতে না পারে তাদের কিন্তু পার ডে হিসেবে বেতনও কাটা যাচ্ছে। অতএব আমি নিশ্চিত যে 2-3 দিন পরে এই সমস্যা আসলে থাকবে না, এটা আমি আশাবাদী। আমরা যেমনটি দেখেছি এরা কিন্তু যে শুধু যে নেতাকর্মীদের নিয়েছে এমনটি নয়, আমরা দেখেছি আরও যে স্থানীয় বাড়িওয়ালা যারা রয়েছে তাদেরকে নিয়েও এরই মধ্যে কিন্তু অনেকবার মিটিং করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে বলছেন যে আগামী শনি রবিবারের মধ্যে এই গার্মেন্টস শিল্পের সহিংসতা স্থিরতা আসবে এমনটি কিন্তু বলছিলেন এখানকার নেতাকর্মী যারা রয়েছে। তাই এই ছিল আমার কাছে এখনকার মতো গার্মেন্টস সহিংসতার সর্বশেষ তথ্য। উর্মি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী লিটন আমাদেরকে জানাচ্ছিলেন সাভার থেকে শিল্পাঞ্চল এলাকায় আইন শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি। আমরা চলে যাব পরবর্তী সংবাদে।
চলতি মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই সম্মিলিতভাবে মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। এ মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের কারণে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ঠিক এ সময়ে মশা নিধনে কর্তৃপক্ষকে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে না দেখা যাওয়ায় প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছে মশাবাহিত এই রোগে আক্রান্ত রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর মাসের মধ্যেই এ রোগের আক্রান্তের সংখ্যা কমাতে না পারলে ভয়াবহ পরিণত হতে পারে সামনের মাসগুলোতে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং উপাত্ত এবং মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব আমরা পাই সেটি বিশ্লেষণ করে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই মডেল থেকে আমরা জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। 23 সালে কিন্তু সর্বকালের রেকর্ড ভেঙে একদম আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা চাই যে এই রেকর্ডটা যাতে অবশ্যই যেন আমরা একদম কমিয়ে আনতে পারি, আর যেন রেকর্ড আমাদের না হয় আমরা সেই চেষ্টা করবো, কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। সে কারণেই ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ তাদের। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে, শুরুতে চিকিৎসকের পরামর্শ না। অনেক আছে যে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খেয়ে ফেলে, তখন কিন্তু ঝুঁকিটা বেশি বেড়ে যায়। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিবে, টেস্টটা করবে এবং খেয়াল রাখতে হবে যেমন আক্রান্তের সংখ্যা না বাড়ে। সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সবার আগে দরকার। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা, কারণ ঘরে ঘরে সতর্কতা অবলম্বন না করতে পারলে প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। দরকার হলে যে নিজে সচেতন হওয়া, নাগরিক দায়িত্ব যে বোধটা সেটাকে জাগ্রত করা, নিজের বাসা বাড়ি আশপাশটা নিজেরই ক্লিন রাখতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আজ ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। এ সময় 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশের হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত মঙ্গলবার ডিএমপির খিলগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়। জনির বাবা ইয়াকুব আলীর এই মামলাটি দায়ের করেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার থেকে ফজলে করিমকে আটক করা হয়। গত 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। দেশের সংস্কার করে দ্রুত অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময় তিনি অভিযান করেন একটি গোষ্ঠী ছাত্র জনতা অভ্যুত্থান নস্যাৎ করে পরিকল্পনায় শিল্প খাতে অস্থিরতা করছে। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে 2 দিনের কর্মসূচির বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে।
মির্জা ফখরুল আরো বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিবাদীর দোসররা। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় শিল্প খাতে অস্থিরতা প্রতিরোধে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা। ফলে ইলিশের দাম চড়া ও স্বল্প আয়ে ক্রেতাদের নাগালের বাইরে দাম। জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়াই দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে ইলিশের সরবরাহ কম। তবে ইলিশ গবেষকদের দাবি, আগামী সপ্তাহ থেকে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে। চাঁদপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভুইয়ার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন এইচ মিতু। চাঁদপুরের পদ্মা মেঘনায় অর্ধলক্ষাধিক জেলে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে ইলিশের ভরা মৌসুমেও জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে পাচ্ছেন না কাঙ্ক্ষিত ইলিশ। ভরা মৌসুমেও ইলিশের আমদানি কম হওয়াতে ক্ষতির মুখে পড়েছেন আড়তদাররা। সরবরাহ কম থাকায় ইলিশের দামও বেশ চড়া বলে জানান তারা। এখন তো আপনার মাছ নেই, আমাদের বড় মৌসুম, ইলিশ মাছের মৌসুম, এখন মাছ পড়ার কথা ছিল, কিন্তু পরিমাণ মাছ নেই। দেখতেছেন যে মাছ আসলে এই মাছ কিছুই না চাঁদপুরের জন্য। চাঁদপুরে এই টাইমে ভরপুর মাছ থাকার কথা, কিন্তু সেই অনুপাতে মাছ নাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদপুরে ইলিশ কিনতে আসা ক্রেতারা বলছেন, এত দাম দিয়ে ইলিশ কিনে খাওয়ার উপায় নেই তাদের। চাঁদপুর থেকে আসছিলাম, একটু দাম এখানে কম পাওয়ার আশায়, বাট তুলনামূলক দামটা একটু বেশি। 1 কেজি আলা চাচ্ছে ওনারা 1500 টাকা, 1600 টাকা এরকম 1 কেজির উপরে। আর যেগুলো 1.5 কেজি এগুলো চাচ্ছে 2000 টাকা, 2100 টাকা। কেন মাছের দাম বেশি, আমরা মাছ লইতে পারি নাই, আমরা যাবো আর কি। তবে আসছে পূর্ণিমাকে কেন্দ্র করে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন এই ইলিশ গবেষক। সামনে যে 18 তারিখের আমাদের যে পূর্ণিমা আছে, পূর্ণিমা কেন্দ্রিক কোয়ার্টারে যে ডালাকে মেনটেন করে জেলেদের যেই ইলিশের প্রাপ্যতাটা আশা করি বৃদ্ধি পাবে, এবং ওনাদেরও হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, কারণ আমাদের এখন ভরা মৌসুমের পাশাপাশি মা ইলিশের সামনে কার্যক্রম এবং ইলিশের সম্পূর্ণ ভরা মৌসুম। আশা করি এই মাসের শেষ দিক থেকে এটার প্রতিফলন হবে। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1200 থেকে 1400 টাকা, এবং ছোট সাইজের ইলিশ 900 থেকে 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ব্যাংকটির এক সময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের। বখতিয়ার আহমেদ পূর্ব অভিজ্ঞতা দিয়ে ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান তিনি। এশিয়ান টেলিভিশনকে তিনি জানিয়েছেন সেসব পরিকল্পনা। এইচ মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। একটা সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল অগ্রণী ব্যাংক, কিন্তু খেলাপি ঋণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি ছাড়াও নানা অনিয়মে জর্জরিত হয়ে পড়ে ব্যাংকটি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে এসেছেন একসময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অগ্রণী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান বলছেন, ব্যাংকটিকে এগিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে চ্যালেঞ্জ যাই আসুক, ব্যাংকে এগিয়ে নিতে সবার প্রথমে ইচ্ছে থাকা জরুরি। সেই ইচ্ছে থাকলেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব। সততা দরকার, অনেস্টি, স্বচ্ছতা দরকার, ট্রান্সপারেন্সি, আর একটা জিনিসের দরকার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই 3টা জিনিসের উপরে বেস করে প্রতিটা লেভেল, যেটা কর্পোরেট গভর্নেন্সের মেইন বলবো
পিরামিড মেন কি বলে এটাকে স্তম্ভ, সেগুলিকে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সম্ভব আমরা টপ ব্যাংক হতে পারি। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে বসতেন। এরা তাদের নিজস্ব ব্যক্তিদের মাধ্যমে নামে বেনামে ঋণ নিতেন। এসব ঋণ না দিতে চাইলে ম্যানেজমেন্টের ওপর বল প্রয়োগও করা হতো। পলিটিক্যাল সাপোর্ট নিয়ে অনেকে বোর্ডে এসে লেফট অ্যান্ড রাইট লোন দেওয়ার একটা চেষ্টা করত, ম্যানেজমেন্টকে জোর জবরদস্তি করতো, এটা দিচ্ছ টাকা বকাঝকা করতো। আমার সময় এটা হয়েছিল, কিন্তু ফেস করতে হবে। যারা স্ট্রং ব্যাকবোন দে উইল বি সাকসেসফুল, তাদের কোনো অসুবিধা হবে না। খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে আবু নাসের বললেন, খেলাপি ঋণ আদায়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ঋণ আদায়ের প্রথম শর্ত ব্যাংক ও খেলাপি ঋণকারীর মুখোমুখি বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এটার জন্য প্রচেষ্টা ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছে তাদের 100% এফোর্টস দিতে হবে, নাহলে কিন্তু সাকসেসফুল হবে না। তারা যদি ওই সার্কুলার ইস্যু করে দিল, চিঠি ইস্যু করে দিল, বসে থাকলে হবে না। এটা তাদের সঙ্গে মিটিং করে বসে সেটেলমেন্টে যেতে হবে। বর্তমানে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গে তিনি জানালেন, চলমান সময়ে নতুন কোনো গ্রাহককে ব্যাংক লোন দেওয়া হবে না। তবে চলমান গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের রিকোয়ারমেন্টস দেখে, তাদের অ্যাবিলিটি দেখে, তাদের ইনকাম জেনারেশন দেখে হয়তো কিছু সাপোর্ট আমরা দিতে পারবো। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো একবার। অন্তর্বর্তী সরকারের 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনায় উপদেষ্টারা, অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা। স্বল্প সময় নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা থামছেই না, আজও বন্ধ 2 শতাধিক পোশাক কারখানা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মালিকরা। এবং মহাখালী থেকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার, চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।